আজ আমি বেশ একটা অন্যরকমের প্রতিবেদন পাঠ করব। যদি এটা প্রতিবেদনটা আমার নিজেরই স্ক্রিপ্টেড, এটা আমি ফেসবুক থেকে কালেক্ট করিনি বা অন্য কোনো মিডিয়াম থেকে আমি কালেক্ট করিনি। আমি তথ্যগুলো পেয়েছি ইন্টারনেট সোর্স থেকে, তারপরে সেখান থেকে স্টাডি করে নিজের মতো করে স্ক্রিপ্ট করে আপনাদের উদ্দেশ্যে, সম্পূর্ণ আপনাদের বিনোদনের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনটি পাঠ করতে চলেছি। বেশ অন্য রকমের একটা চমকপ্রদ ঘটনা। পুরনো দিনের মানুষরা হয়তো জানবেন, অনেকেই জানেন না, এটুকু আমি ড্যাম শিওর বলতে পারি। তো আবার চমকপ্রদ হলেও ঘটনাটা আমি আননেসেসারি লেন্দি করব না, জাস্ট একটুই গৌরচন্দ্রিকা দেব, তারপরে শুরু করব। ঘটনাটা খুব হৃদয় বিদারকও বটে। আমি আজকে যার কাহিনী পাঠ করব, তার জীবনের কাহিনী নয়, তার সিনেমার কাহিনী, তার সিনেমায় আসার কাহিনী, সিনেমা থেকে সরে যাওয়ার কাহিনী। এইটুকু অধ্যায় আমি যার পাঠ করব, যার সম্পর্কে, তিনি সুবিখ্যাত, সুপরিচিত, মানুষের হৃদয়ের মানুষ, অসীম কুমার, ওরফে আসল নাম যার অসীম ঘোষ, অসীম চন্দ্র ঘোষ। অসীম কুমার নামটা বলাতে যারা আমার কচিকাঁচা দর্শক তারা হয়তো বুঝতে পারছেন না, রিলেট করতে পারছেন না, কিন্তু যারা আমার পুরনো আমলের দর্শক, যারা আমার বয়সে প্রবীণ দর্শক, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এই মানুষটার মুখটা নিশ্চয়ই চোখের সামনে ভেসে উঠেছে। হৃদয়ে এই মানুষটার স্থান ছিল এক সময়, বাংলার ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে তার ছবিটা ভেসে উঠেছে এতক্ষণে। আমি বলছি সেই অসীম কুমার, তার কথা, যিনি এক সময় নীলাচলে মহাপ্রভুর মতো সিনেমা করে কাঁপিয়ে দিয়েছিলেন। এবার আসি সেই প্রসঙ্গে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা প্রসঙ্গও আছে, ইভেন উত্তম কুমারের প্রসঙ্গও আছে। বলি সেই কথাগুলো, এবার শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স কত হবে? আমি এটা গল্পের ছলেই পড়ছি, গল্পের ছলেই বলছি, মানে আমি স্ক্রিপ্ট করেছি, নিজে খেটে খুঁটে স্টাডি করে আমি স্ক্রিপ্ট করেছি, কিন্তু ব্যাপারটা এরকম নয় যে স্ক্রিপ্টটা আমি লিখেছি কোথাও, আমি দেখে দেখে পাঠ করছি, অন্য দিনের মতো আমি প্রতিবেদনের মতো পাঠ করছি, জিনিসটা তা নয়। ঠিক আছে, এটা আমার মনের ভেতরে থাকা স্ক্রিপ্ট, আমি মন থেকেই এটা গল্পের ছলে আপনাদেরকে বলছি। আশা করি ভালো লাগবে, শুনতে থাকুন। তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের যেই প্রসঙ্গে ছিলাম, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স তখন 20 বছর বয়স হবে। সৌমিত্র চট্টোপাধ্যায় চেষ্টা করছেন প্রচণ্ড হার্ড স্ট্রাগল করে তখন বাংলা সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করার, মুখ দেখানোর সিনেমায়। তো সেই সময় এই অসীম কুমারের বাংলা সিনেমায় পদার্পণ। কিভাবে? তিনি একটা চায়ের দোকানে আড্ডা মারতেন, অনেক বন্ধু বান্ধব ছিল তার। তো তার জন্ম কিন্তু উড়িষ্যায়। তো যাই হোক, তো বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের দোকানে রোজকার মতো আড্ডা মারছিলেন। তো তখন কার্তিক চন্দ্র চট্টোপাধ্যায়, যিনি এই নীলাচলে মহাপ্রভু ফিল্মের ডিরেক্টর, তো তিনি একটা নতুন মুখ করছিলেন, এমন একজন মুখ যাকে কেউ কোনোদিনও অন্য রোলে দেখেনি, বাংলা সিনেমার দর্শক অন্য রোলে দেখেনি। কেন? তার স্বভাবতই কারণ হচ্ছে, তখন ধরুন প্রথমেই একটা ডিরেক্টরের কাকে কাস্ট করতে ইচ্ছা করবে সেই সময়? আনডাউটেডলি উত্তম কুমার, ম্যাটনি আইডল, তার কথা ছাড়া আর কাকে ভাবা যায়? সৌমিত্র চট্টোপাধ্যায় তখন মানে হাতে খড়ি হয়নি, তখন প্রতিষ্ঠা পাননি, সেই সময়ের কথা বলছি। তো এবার গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচৈতন্যদেবের চরিত্রে আরও অনেক নামজাদা আর্টিস্ট সেই সময় উত্তম কুমারের সঙ্গে লিড করছেন, কিন্তু নায়ক হিসেবে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মতো একজন সুদর্শন সুপুরুষ মানুষের ব্যক্তিত্বের চেহারা অভিনয় করার ক্ষেত্রে কিন্তু উত্তম কুমারকেই একজন পরিচালক হিসেবে সবার আগে কাস্ট করবে। কিন্তু কার্তিক চন্দ্র চট্টোপাধ্যায় এটা করলেন না, কারণ উত্তম কুমারের যে ইমেজ, যে প্রেমিক ইমেজ, সেখান থেকে যে নায়ক ইমেজ, সেখান থেকে বেরিয়ে এসে মানুষ উত্তম কুমারকে নিতে পারবে কিনা। নিশ্চয়ই মনে আছে আপনাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর সঙ্গেও সেই ব্যাপারটা, মানে মহালয়া উত্তম কুমারকে দিয়ে করানো, সিনেমাও দেখেছেন, গল্পও শুনেছেন। তো সেই তো সবাই জানেনি যে সেটা মুক্তব্যে পড়েছিল। উত্তম কুমার সাফল্যের শীর্ষে, মহানায়কের কণ্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠকে রিপ্লেস করতে পারেনি, মানুষ নেয়নি সেটাকে ঠিকভাবে। তো এই জন্যই
কার্তিক চন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু ওই প্রাচীন যুগেও দাঁড়িয়ে এই কথাটা তিনি তখন মনে মনে ভেবেছেন যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্রে উত্তম কুমারকে যদি দিই, উত্তম কুমারকে চেহারার দিক থেকে সুপুরুষ, তখন তো প্রস্থেটিক কত ইউজ হতো না, যাই হোক, কিন্তু মানিয়ে গেলেও যেতে পারে। কিন্তু চেহারাটা সব কিছু নয়, মানুষ নেবে কি না থাকে শ্রী চৈতন্যদেবের চরিত্রে, কারণ উত্তম কুমারকে একভাবে চোখে সেট হয়ে আছে মানুষের না দেখতে দেখতে। তো তারপরে কিভাবে মানে ভক্তিমূলক চরিত্রে উত্তম কুমারকে নেবে প্রেমিক চরিত্র থেকে, এইটা কার্তিকচন্দ্র চট্টোপাধ্যায় চাননি উত্তম কুমারকে কাস্ট করতে। তো যাই হোক, তখন লুক টেস্টে অডিশনে সৌমিত্র চট্টোপাধ্যায় ডাক পড়ে। সৌমিত্র চট্টোপাধ্যায় তখন এই সুযোগটা এগিলে নেয় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় তখন অডিশনে আসেন, কিন্তু স্ক্রিন টেস্ট, লুক টেস্টে, ভয়েস টেস্টে ডাহা ফেল করেন আমাদের ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়, ডাহা ফেল করেন। পরবর্তীকালে বুদ্ধিদীপ্ত আর্টিস্ট হিসেবে উত্তম কুমারের সুযোগ্য উত্তরসূরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বাঙালি আজও কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে হৃদয়ে স্থান দিয়েছে, মনে রেখেছে, কিন্তু সেই সময়টায় তিনি ফেল করেন। তার সঙ্গে কাস্টিং টিমের পরিচালকের নিতাই মহাপ্রভুর ব্যাপারটা মানাতে অসুবিধে হয়। তখন চায়ের দোকানে কিন্তু আড্ডা মারছিলেন বসন্ত চৌধুরী বন্ধুদের সঙ্গে। তো এবার ডিরেক্টরের যে টিম, তারা সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল এবং সেখানে চা খেতে গিয়ে, যাই হোক, এরকম একটা ঘটনা তখন ঘটেছিল। তারা দাঁড়িয়ে সেই বন্ধুদের ভিড়ের মধ্যেও সেই সৌম্যদর্শন বনদী পরিবারের সম্ভ্রান্ত চেহারার শিক্ষিত, মার্জিত, রুচিশীল অসীমবাবুকে, অসীম কুমারকে তাদের চোখে লাগে। এবং শুধু চোখে লাগে তাই নয়, সহপরিচালক জীবন গঙ্গোপাধ্যায়, জীবন গাঙ্গুলি এই সিনেমার সহপরিচালক, তিনি কিন্তু তখন তাকে অফার দেন চায়ের দোকানে দাঁড়িয়ে অসীম কুমারকে নিমায় রোল করার জন্য। তিনি তো হতভম্ব এরকম প্রপোজাল পেয়ে, তিনি তো প্রথমটা রাজি হন না, কিন্তু বন্ধুরা জোরজার করে কথা দিয়ে দেয় যে না, আমাদের বন্ধুটি রোল করবে, এই তুই এই সুযোগ ছাড়িস না, যা যা যা, আমরা তোর সঙ্গে আছি, এরকম বলে বন্ধু বান্ধবরা তাকে, যাকে লোকাল ভাষায় বলে, বার খাইয়ে দেওয়া। তো তিনি যাই হোক তারপরে জীবন গাঙ্গুলির প্রস্তাব অনুযায়ী অডিশনে আসেন। একবারে প্রথম টেস্টেই একদম লুক টেস্ট থেকে শুরু করে ভয়েস টেস্ট থেকে সব কিছুতে ক্র্যাক করে একদম সিলেক্টেড, মানে একদম লটারির টিকিট পাওয়ার মতো। মানে প্রথম আপনি লটারির টিকিট কাটলেন আর প্রথম দিনই লটারির টিকিটে কোটিপতি হয়ে গেলেন, এইরকম একটা ব্যাপার আর কি। তার ভাগ্য এতটাই সুপ্রসন্ন ছিল। আসছি ওনার জীবনের মোড়গুলো মানে বলতে গেলেও মানে অপূর্ব আর কি, সেই কথাগুলো আস্তে আস্তে আসছি। তো তিনি তারপরে শুরু করলেন মহাপ্রভুর রোলে অ্যাক্টিং করা। এরপর শুটিং তো শুরু হলো 1957 সালের 28শে জুলাই, দিনটা ছিল রথযাত্রা। সেই দিন শুভ মুক্তি পেল নীলাচলে মহাপ্রভু। একটা কাল্ট সিনেমা হয়ে গেল, বাংলায় একটা কাল্ট সিনেমা হয়ে গেল। এমনকি মালায়ালাম, তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি, তারপরে এদিকে বাংলাদেশেও মানে একাধিক ভাষায় ডাবিং করা হলো সিনেমার, এবং জাতীয় খ্যাতি পেয়ে গেলেন তিনি। দেশ বিদেশে তার বিভৎস নাম হয়ে গেল, বাংলাদেশও তাকে মানে তাকে নিয়ে একদম কি বলবো মাথায় তুলে নাচছে। তখন তিনি দর্শকের মনে হৃদয় করে দিলেন, কাঁদিয়ে দিলেন। মানে এরকম একটা ব্যাপার হয়েছিল যে হল প্রথম দিন থেকে হাউসফুল। সেই সময় উত্তম কুমার লিড করছে। বাংলার ছবিগুলোর কথা ভেবে দেখুন, 1957 সালের কথা বলছি, একটার পর একটা মানে ম্যাটিনি টকিজে উত্তম কুমারের বক্স অফিস সাফল্য, তার মধ্যে একটা অন্যরকম ছবি ভক্তিমূলক, অসীম কুমার, চারিদিকে নাম ফেটে গেল, বুঝলেন তো। এমনকি একটা ঘটনা বলি, মানে শোনা যায় যে প্রত্যেকটা মানুষ নাকি শো দেখতে এসে সিনেমা হলের বাইরে, একজন নয় সকলে সিনেমা হলের বাইরে জুতো চটি খুলে সিনেমা হলের ভেতরে ঢুকতো, এবং তার মধ্যে অসীম কুমারের মধ্যে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করতো, চোখ দিয়ে তাদের জল পড়তো। মানে এরকম একটা মানে পুরীর সমুদ্রে যেমন উথাল পাঠাল ঢেউ তুলে দিয়েছিলেন মহাপ্রভু, মাত্র 24 বছর বয়স পর্যন্ত তিনি নবদ্বীপে কাটিয়ে তারপরে নদিয়া থেকে বাকি 24 বছর তিনি পুরীতে ছিলেন। 48 বছরে দেহান্ত হয় ওনার। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কেউ বলে সমুদ্রে লীন হয়েছেন, ভক্তরা বলে, গবেষকরা বলে পুরীর রাজার নির্দেশে পান্ডারা তাকে খুন করেন এবং
গর্ভগৃহেই নাকি তার দেহ কবর দিয়ে দেওয়া হয়। যাই হোক, সেই রহস্য, মৃত্যুটা তো রহস্যজনক। তিনি যেভাবেই দেহ রাখুন না কেন, অত বড় মহাপ্রভু, তিনি তো একজন শুধু সাধক নন, তিনি তার মধ্যে একই দেহে রাধাকৃষ্ণ উভয়ের ভাব ছিল, ঠিক আছে। এবং তিনি তো বাংলায় মানে কৃষ্ণ বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন, যে বিপ্লব আজকে আমরা দেখেছি। তারপরে যে শ্রদ্ধেয় প্রভুপাদ করেছিলেন আমেরিকা গিয়েও, কৃষ্ণ কনসাসনেস ইসকন তৈরি করে। তার আগে তো নিমাই মহাপ্রভু তো, গৌরাঙ্গ মহাপ্রভু তো সেই সময় বাংলায় মুসলিম শাসক, ঠিক আছে, সেই সময় শাসন করছেন। তাদেরও হৃদয়ে স্থান করে নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে। এক মানে দারুণ বিপ্লব ঘটিয়েছিলেন তিনি, ভক্তিভাবের বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ে তাদের একটা সাবজেক্ট, কিন্তু আমার মনে হয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরও দিকে দিকে তার রেভলিউশন, তার আন্দোলন, তার ভাব আন্দোলন, ভক্তি আন্দোলনকে প্রচার করা উচিত। মহামানব, তিনি যুগপুরুষ। তো যাই হোক, কিন্তু মাত্র 48 বছর বয়সের জীবনে চারিদিক তোলপাড় করে দিয়েছিলেন তিনি। তো যাই হোক, সেই চরিত্রে কিন্তু একই রকম জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রী চৈতন্যদেবের মতোই। কিন্তু মানে মানুষ তো অসীম কুমারের কথা বলছি, মানুষ তো তাকে অরিজিনাল শ্রী চৈতন্য মহাপ্রভুই ভাবতে শুরু করেছিলেন। রাস্তাঘাটে দেখা হলে লোকজন প্রণাম করতে যেত তাকে, এরকম ব্যাপার হয়ে গেছিল। কিন্তু খ্যাতি বিড়ম্বনা, তার একটা সিনেমায় হিট হলো, এমন হিট হয়ে গেল যেটা মানে খ্যাতি উত্তম কুমারও পাননি। উত্তম কুমারও ন্যাশনাল জায়গায়, মানে জাতীয় ক্ষেত্রে গিয়ে সাফল্য পাননি, সেটা সবাই জানেন আপনারা। তার সঙ্গে পলিটিক্স করা হয়েছিল, তো আমি সেগুলো আর বলছি না, কে বা কারা, অনেকেই জানেন, এর বিতর্ক চলে আসবে। কিন্তু যাই হোক, যে কারণেই হোক, তিনি তো সেই জাতীয় মানের খ্যাতি পাওয়ার চেষ্টা করেও তিনি পাননি পুরস্কার। তিনি প্রথম মহানায়ক পুরস্কারটি অফিসিয়ালি পেয়েছিলেন গভর্নমেন্টের কাছ থেকে, একাধিক জাতীয় পুরস্কার পেয়েছিলেন, সেই পুরস্কারের কথা বলছি না। কিন্তু মানুষের জনপ্রিয়তার দিক থেকে জাতীয় স্তরে তিনি সেই খ্যাতিটা পাননি, যেটা রাজেশ খান্না পেয়েছিল, যেটা অমিতাভ বচ্চন পেয়েছেন। তারও পাওয়ার কথা ছিল উত্তম কুমারের, কিন্তু সেটা পাননি। কিন্তু এই অসীম কুমার একটা সিনেমাতেই সেই খ্যাতি পেয়ে গেছিল, আপনারা চিন্তাও করতে পারবেন না, এত জনপ্রিয়তা লাভ করেছিল। তার রেট 3 গুণ বেড়ে গেছিল, মানে অনারিয়াম। তারপরে একাধিক অসংখ্য বাংলা ভক্তিমূলক সিনেমায় অভিনয়, একদম শীর্ষে। কিন্তু তিনি অন্য কোনো ড্রাইভারের চরিত্রে কিছুতেই রোল পাচ্ছিলেন না। কেউ তাকে অন্য নায়ক হিসেবে, অন্য কোনো সিনেমায় ক্যারেক্টার রোল হিসেবে কোনোভাবেই কাস্ট করতেন না, শুধু ভক্তিমূলক। মানে এক কথায় কি বলবো, মানে 25 মতো তখন অবস্থা। তিনি হিন্দিতে ব্রেক খুঁজতে গেলেন। প্রথম সিনেমা সরস্বতী চন্দ্রা, নূতনের বিপরীতে নায়ক। ওখানে ওই যে একটা গান আছে না বিখ্যাত, চঞ্চল চিতমন সুন্দর সাবদন, একটা গান আছে, যাই হোক আমি গানটান জানি না। তো সেই গানটা তো রাতারাতি পপুলার হয়ে গেল, প্রথম সিনেমা সুপার টুপার হিট হিন্দিতেও। তারপরে হিন্দিতেও প্রচুর একাধিক অসংখ্য সিনেমা, কিন্তু সেই ভক্তিভাবমূলক সিনেমা, ঠাকুর দেবদাস সিনেমা, ঠিক আছে, মিথোলজিক্যাল সিনেমা। সেখান থেকে হাঁপিয়ে উঠে কিছুতেই অনরোল পাচ্ছিলেন না, বেরোতে পারছিলেন না, হাঁপিয়ে উঠে বাংলায় তখন ফিরে এসেছেন। কিন্তু বাংলায় যখন ফিরে এসেছেন তখন উত্তম কুমারের আরও রমরমা বাজার, এবং সেই সময় বাংলায় প্রতিষ্ঠা পেয়ে গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়। ফলে নতুন করে আর তাকে কোনোভাবেই ওই রকম নায়ক হিসেবে প্রতিষ্ঠা করা কোনো ডাইরেক্টর রিস্ক নিলেন না। তারা আবার সেই ভক্তিমূলক সিনেমায় তাকে অফার করতেন, তিনি ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, তিনি যেন করেননি। তারপর তিনি জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন, তিনি নাটকে অফার পেলেন। নাটকে অফার বলতে সেটাও বলি, প্রযোজক দক্ষিণেশ্বর সরকারের একটা নাটক, বিশ্বরূপ থিয়েটার, সেতু নাটক, সেখানে অসিত বরণ নায়ক, আর নায়িকা হচ্ছে তৃপ্তি মিত্র। তো সেখানে শোয়ের দিনকে অসিত বরণের সঙ্গে প্রযোজকের ঝামেলা, অসিত বরণকে বাদ দিয়ে দেওয়া হলো। দক্ষিণেশ্বর সরকার তখন অফার করলেন, এই শোনো তুমি অসীম কুমার, তুমি আমার নায়কের অভিনয় করবে। তো ওই প্রথম দিন যেমন অফারটা পেয়েছিল নিমাই মহাপ্রভু করার সময়, বন্ধুদের জোড়াজুড়িতে তিনি নেমে বললেন কিছু না ভেবে। এখানেও তাই, মানে তার কোনো অপশান নেই, তার ভাবার কোনো জায়গা নেই। তাকে জোর করে তৃপ্তি মিত্রও তখন জোর করলো, তিনি নেমে গেলেন নাটকে। তো নাটক তো উপস্থাপিত হলো, কিন্তু মানুষ তো দুর্দান্তভাবে তার নাটক প্রথম দিনই হিট, হাউসফুল নিয়ে নিলেন। নাটকও তিনি লম্বা ইনিংস খেলেন। এরপরে তো একাধিক নাটক করলেন, অসংখ্য হিট, কিন্তু তারপরে আবার সেই একঘেয়েমি তাকে গ্রাস করলো।
তিনি আবার সেই সিনেমার জগতে মানে অফারের চেষ্টা করলেন, কিন্তু পেলেন না। তারপরে ততদিনে শরীরও খারাপ হয়েছে, চেহারাও ভেঙে গেছে, বয়স হয়েছে, তিনি আর তখন সিনেমায় চান্স পাচ্ছেন না। তার শেষ সিনেমা বলে রাখি, শেষে মানে এরকম একটা দিকপাল কিংবদন্তি অভিনেতা, আজও কাল্ট সিনেমা নীলাচল মহাপ্রভু, তার লিড ক্যারেক্টার যিনি প্লে করেছেন সেই অসীম কুমার। সেই অসীম কুমার শেষে কিনা, আমি খারাপ বলছি না, কিন্তু যাই হোক, চিরঞ্জিত দেবশ্রীর অভিনীত জীবন যৌবন সিনেমায় একটা রোল করেছিলেন। তারপরে তো যাই হোক, তারপরে তো তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, এবং লাস্টের দিকে না আবার শোনা যায় আবার একটা চায়ের দোকানেই তার ঠেকের জায়গা হয়ে গেছিলো, তার সহায় সম্বল হয়ে গেছিলো, এবং তিনি তখন মানে খুব অর্থ কষ্টে ভুগছেন শেষের দিকে। তারপর একদিন মনে আছে নিশ্চয়ই, জননী, সেই জননী যেই সিরিয়ালটা একসময় হতো, তখন আমরাও ছোটো, আমাদের ছোটোবেলা, জননী, জন্মভূমি, সেই জননীর যে সুপ্রিয়া দেবী জননী রোলটা করেছিল, তার যে ডিরেক্টর বিষ্ণুপাল চৌধুরী, ঠিক আছে, তিনি পরে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে হঠাৎ একদিন দেখছি টেকনিশিয়ান স্টুডিওর সামনে অসীম কুমার ছেঁড়া ফাটা পায়জামা পাঞ্জাবি পরে রুগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। এবং তখন যাই হোক আমার এতটাই কষ্ট হয়েছিল ওনাকে দেখে, যে আমি শুনেছিলাম যে ওনার অর্থকষ্টে ভুগছেন, কিন্তু এরকম দুর্দশা জানতাম না। আমি যাই হোক তারপরে টেকনিশিয়ানদের দিয়ে ওনাকে ডাকিয়ে রোজ যাতে উনি রোল পান এরকম স্ক্রিপ্ট তৈরি করে জননী সিরিয়ালে ওনাকে সুযোগ দিই, এবং উনি জননী সিরিয়ালে অভিনয় করতে দেখেন। আমি প্রোডাকশনকে বলে দিয়েছিলাম প্রতিদিন ডেলি ওনাকে পেমেন্ট যেন দেওয়া হয়। তো সুপ্রিয়া দেবীও সে বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো উনি সেই পেমেন্টের খাম প্রতিদিন যখন পেতেন, তখন মানে আমাকে ধরে কেঁদেও ছিলেন, এরকম ব্যাপার আর কি। এবং আমি ওনার অভিনয়ের এত একসময় ফ্যান ছিলাম যে ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেও উনি নিতেন না, এবং হাউ হাউ করে কাঁদতেন, এতটা অর্থ কষ্টে লাস্টের দিকে ভুগেছেন। তো জননী সিরিয়ালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা সেই সময়কার মানুষ দেখতেন, যারা খুব বিখ্যাত একটা সিরিয়াল। তো আমি আমার ঠাকুমা দাদু তখন বেঁচে ছিল, ওনাদের সঙ্গে দেখতাম বসে জননী। তো জননী সিরিয়ালে বিশ্বস্ত ভৃত্যের অভিনয় করেছিল, চাকরের অভিনয় করেছিল সুপ্রিয়া দেবীর বাড়ির অসীম কুমার। তো যাই হোক, এইভাবেই তার জীবনটা খুব রহস্যময়ভাবে, তারপরে তো তিনি মারা যান তার কাঠে শেষের দিকটায়। মানে এইরকম একটা স্টার জায়গায় প্রথম, মানে মানুষের কি হয় আস্তে আস্তে, অমিতাভ বচ্চনের প্রথম 6-7টা সিনেমা যেমন ফ্লপ ছিল, তারপরে গিয়ে হিট করেছে। উত্তম কুমারেরও অনেক ফ্লপ আছে জীবনে, তারপরে ফ্লপ মাস্টার থেকে তিনি ম্যাটিনি আইডল হয়েছেন। কিন্তু অসীম কুমারের প্রথম যা করেছেন, প্রথম কাজই শীর্ষে পিকে পৌঁছে গেছে, তারপরেই আস্তে আস্তে ফল, লটারির টিকিট কাটার মতো। বেশি দিন উনি সাফল্যকে ধরে রাখতে পারেননি। তো এই ছিল তার জীবনের রহস্যময় দিক। শ্রী চৈতন্যদেবের মৃত্যু যেমন আজও ভক্তকুলের কাছে রহস্য, তার রোলে অভিনয় করা মানুষটারও জীবন বড়ই রহস্যে ঘেরা। তো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, গল্প পাঠ করার মতো বললাম, গল্প করলাম আপনাদের সঙ্গে, মনের কথা শেয়ার করলাম, তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হতে পেরে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে বলবেন না।